আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। রাইট ফ্রম ভার্বের সর্বশেষ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে 3 নম্বর ক্লাস। 1 আর 2 নং যারা করো নাই তারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিবা। চলো শুরু করি। প্রথমেই যে নিয়মটা আসবে সেটা হচ্ছে সিন্স। সিন্স হচ্ছে সময় নির্দেশক। সময় নির্দেশক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই সিন্স যখন কনজাংশন হিসেবে বসে, মানে শর্ত প্রকাশক আছে, যখন তার অর্থ হবে যেহেতু, এটা কিন্তু সেই সেন্স না। এই সেন্স দ্বারা শুধুমাত্র সময়কে নির্দেশ করা হবে। ঠিক আছে? এটার স্ট্রাকচার হচ্ছে দুইটা, মানে নিয়ম দুইটা। মনে রাখবা, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট, যাই হোক, প্রেজেন্ট হলে এরপরে ধরো সিন্স আছে, সিন্স বাক্যের প্রথমে বা মাঝে যে কোনো জায়গায় বসতে পারে। তো এরপরের অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা তো আমরা সকলেই জানি। এর নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম বসবে, তাহলেই হবে। আচ্ছা, আর 2 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তারপর ধরো সিন্স আছে, তাহলে পরের অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের নিয়ম কি? এটা আমরা সকলেই জানি। পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি থ্রি বসে। ওকে, হ্যাড প্লাস ভি থ্রি। চলো এটা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে, ধরো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ওকে, আই ড্যাশ হিম, আই ড্যাশ হিম লাস্ট। ওকে, ধরো এখানে আছে হচ্ছে এম ডাবল ইটি মিট, ভার্ব হিসাবে আছে মিট। তার মানে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে, যখন আই ড্যাশ হিম লাস্ট, আমি তার সাথে কি করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম। দেখো, প্রথম অংশ যেহেতু প্রেজেন্ট আছে, তার মানে পরের অংশ হবে কি, পাস্ট ফর্ম, তাই তো? তার মানে এখানে আই এর সাথে বসবে এম ইটি মেট, আই মেট হিম লাস্ট। ওকে, চলো পাস্ট টেন্স দিয়ে একটা এক্সাম্পল দেখি। ইট ওয়াজ 10 o'clock since the alarm dash ring আছে ধরো এটার ভার্ব। ওকে, তার মানে তখন 10টা বেজেছিল, অতীতকালকে বোঝাচ্ছে, পাস্ট টেন্স। তার মানে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তার মানে দ্য অ্যালার্ম ড্যাশ রিং, তার মানে দ্য অ্যালার্ম হ্যাড, রিং এর ভিতরে হচ্ছে আর ইউ এন জি রং। ওকে, তার মানে যখন 10টা বেজেছিল, অ্যালার্মটা কি করলো, বেজে উঠলো। ক্লিয়ার? আমরা সিন্স এর নিয়মটা দেখলাম। আবারও বলি, সিন্স যখন থাকবে বাক্যের মধ্যে, খেয়াল করবা এটা কি শর্ত প্রকাশ করতেছে নাকি সময়কে প্রকাশ করতেছে। শর্ত প্রকাশ করলে কিন্তু সিন্স অর্থ দাঁড়াবে যেহেতু, এরপরে যেহেতু দিয়ে বাক্যটাকে তোমরা কমপ্লিট করবা। আর সিন্স যখন কনজাংশন হিসেবে বসবে, মনে রাখবা তখন উভয় অংশের টেন্সটা সেম হয়। প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ প্রেজেন্ট, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশটাও পাস্ট হয়। কিন্তু যখন সিন্স দ্বারা সময়কে নির্দেশ করবে, তখন আমরা এই দুইটা স্ট্রাকচার ফলো করব। প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? ওকে, যদি বুঝে যাও, এখন আমরা পরের নিয়মে যাব। মুছে দিই। 2 নম্বরে আমরা শিখবো হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার। যেহেতু তোমাদের এটা প্যাসেজ আকারে আসবে, অনেক সময় দেখবা যে এক বাক্যের সাথে আরেক বাক্যের শর্তগুলো মেলানোর জন্য বা সিকোয়েন্সটা মেলানোর জন্য এই ধরনের বিফোর এবং আফটার কনজাংশন হিসেবে বসে। বিফোর মানে হচ্ছে পূর্বে, বিফোর মানে হচ্ছে পূর্বে অথবা আগে, আর আফটার মানে হচ্ছে পরে। ওকে, আফটার মানে হচ্ছে পরে। এক্ষেত্রে দুইটা স্ট্রাকচার আলাদা আলাদা খেয়াল রাখতে হবে। যে বিফোর যুক্ত বাক্যের প্রথম অংশটা হয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এরপর ধরো বিফোর আছে, এই বিফোর আফটার সাধারণত বাক্যের মাঝখানেই বসে। আর পরের অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই স্ট্রাকচার গুলো আমরা আগেই দেখলাম যে পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্টের পরে হেড প্লাস ভি থ্রি বসবে, এবং পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর আফটার এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর বসবে এখানে আফটার, এবং পরের অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই স্ট্রাকচার গুলো তোমাদের কাছে, যারা একেবারেই নতুন, তাদের কাছে মনে হবে যে এত স্ট্রাকচার কেন। খুব কঠিন কিছু না, সাধারণভাবে একটু চিন্তা করলেই মনে থাকে। সিন্সের ক্ষেত্রে দেখলাম প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। এখানে হচ্ছে বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স।
আফটার এর মধ্যে প্রথম অংশ ইনডিফিনিট, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। চলো এক্সাম্পল দেখি। এক্সাম্পলে ধরো দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য ক্লাসরুম বিফোর দ্য রেইন ড্যাশ। ওকে, দুইটা গ্যাপ আছে এখানে, তার মানে এখানে দুইটা ভার্ব বসাইতে হবে। ধরো একটা আছে হচ্ছে এন্টার, আর একটা হচ্ছে ধরো স্টার্ট। এখন দেখো তো কোন জায়গায় কোনটা অর্থপূর্ণ হয়। দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য ক্লাসরুম, তার মানে স্টুডেন্টরা মূলত ক্লাসরুমে এন্টার করবে, তাই তো? তার পূর্বেই কি হয়েছে, বিফোর দ্য রেইন স্টার্ট, তার মানে দ্বিতীয় গ্যাপে হবে স্টার্ট, প্রথম গ্যাপে হবে এন্টার। এখন কাজ হচ্ছে আমার ভার্বটা কোন ফরমেশনে বসবে সেটা দেখা। যেহেতু বিফোর আছে ভার্বের মাঝে, তার মানে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট। নিয়ম কি, হ্যাড প্লাস ভি3। তার মানে দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড, had entered, enter এর v3 হচ্ছে entered, তাহলে the students had entered the classroom before the rain started, v2 ফর্ম হচ্ছে started। অর্থটা কি দাঁড়ালো, যে স্টুডেন্টরা ক্লাসরুমে এন্টার করার পূর্বেই, মানে প্রবেশ করার পূর্বেই the rain started, বৃষ্টি শুরু হয়ে গেল। এখন সেম ধরো এই জায়গায় যদি মনে করো বিফোর না থেকে আফটার হইতো, তখন আমরা কি করতাম, the students entered the classroom after the rain had started, তখন জাস্ট তার উল্টাটা হইতো। ঠিক আছে, আফটার এর নিয়মে তাহলে দিলাম না, একই নিয়ম। আফটার হলে প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পারছো। এরপরও যদি তোমরা বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আরেকটা কথা বলে রাখি, এবার যারা তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা, তাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো পরীক্ষার আগ পর্যন্ত দিয়ে যাব। আর রাইট ফর্ম ভার্ব যেহেতু এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাতেই আছে, তোমাদের যদি মনে করো বোর্ড কোশ্চেন সলভ করে দিলে তোমাদের জন্য ইজি হবে বা তোমাদের জন্য হেল্পফুল হবে, আমাকে জানাবা। আমি সেই ক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষার আগে কিছু বোর্ড কোশ্চেন সলভ করে দিব, তাহলে তোমাদের জন্য পরীক্ষায় অ্যান্সার করাটা আরো ইজি হবে। ওকে, আসো পরবর্তী নিয়মে যাই। পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ তো। অ্যাজ ইফ অ্যাজ তো, ওকে, অ্যাজ ইফ অ্যাজ তো এর অর্থ কি মনে রাখবো, এর অর্থ হচ্ছে যেন, অর্থ হচ্ছে যেন। এটারও সেম দুইটা নিয়ম আছে। স্ট্রাকচার ওয়ান খেয়াল করো, এটার ক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপর ধরো বাক্যের মাঝখানে অ্যাজ ইফ আছে, এই আর অ্যাজ ইফ অ্যাজ টা সাধারণত বাক্যের মাঝখানেই বসে। পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার দুই নম্বর নিয়ম, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপর ধরো অ্যাজ ইফ, পরের অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স। এই হচ্ছে দুইটা নিয়ম। এই দুইটা নিয়মের আমরা এক্সাম্পল দেখব। যে একটা দেখি, ধরো the girl behaved as if, মেয়েটা এমন আচরণ করে যেন she does a queen। ওকে, she does a queen। ধরো এখানে ভার্ব হিসাবে আছে হচ্ছে to be, to be verb। ওকে, এখন দেখো তো the girl behaved, প্রথম অংশ কি পাস্ট টেন্স না, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এর নিয়ম কি, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3 বসে, তাহলে she এর সাথে বসবে হচ্ছে হ্যাড, she had। টু বি এর ভি3, বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন, তার মানে she had been a queen। তার মানে মেয়েটা এমন আচরণ করতো যেন সে কি, সে একটা রানী হয়ে গেছে, এরকম। ওকে, চলো প্রথম নিয়মটা দিয়ে আরেকটা এক্সাম্পল দেখি। যে the boy talks, ধরো এখানে আছে হচ্ছে as though, the boy talks, ছেলেটা কথা বলে যেন he dash all বা এভরিথিং, এখানে ভার্ব হিসাবে আছে ধরো নো, যে ছেলেটা এমন ভাবে কথা বলে যেন সে কি সব জানতো, সে সব জানতো। প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে, প্রেজেন্ট হলে অ্যাজ ইফ, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে নো এর ভি2 ফর্ম হচ্ছে নিয়ম, যে সে এমন ভাবে কথা বলতো যেন সে সব জানতো। ওকে, বুঝাতে পারছি? যদি বুঝে যাও আমরা এখন পরবর্তী নিয়মে যাব। এই নিয়মগুলো খুব সোজা, তোমরা যখন প্যাসেজ গুলো সলভ করবা তখন খেয়াল রাখবা যে
আমরা এখানে যে নিয়মগুলো করাচ্ছি, প্রথমে ধরো করালাম সিন্স, এরপর করালাম হচ্ছে বিফোর আফটার, এখন করলাম অ্যাজ ইফ অ্যাজ দো। এই বা শব্দগুলা যখন কোনো একটা বাক্যের মধ্যে থাকবে তখন কিন্তু তোমাকে এই স্ট্রাকচার গুলো মেনটেন করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখন আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়ম হচ্ছে ইফ। ইফ থেকে তোমাদের প্রশ্ন আসবেই, আশা করি ইফ এর নিয়মটা থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। ইফ এর অর্থ হচ্ছে যদি, এতটুকু আমরা সবাই জানি। ইফ এর অর্থ হচ্ছে যদি, তবে ইফ এর নিয়ম হচ্ছে তিনটা। প্রথম নিয়মটা হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট প্রেজেন্ট যে কোনো কিছু হতে পারে, প্রেজেন্ট ইনফিনিট বা পারফেক্ট যেটাই হোক, পরের অংশ হবে হচ্ছে ফিউচার। ওকে, অর্থের সাথে মিল রাখতে হবে। হ্যাঁ, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার। ফিউচারটা আমরা মূলত জানি যে সাধারণত সাবজেক্টের পরে শেল অথবা উইল, তারপরে ভি ওয়ান বসে, এটা হচ্ছে ফিউচারের স্ট্রাকচার। ঠিক আছে, প্রেজেন্ট হলে ফিউচার, শেল অথবা উইল, ভি ওয়ান। ওকে, 2 নাম্বার নিয়মে আসো, যে ইফ এর পরে বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন পরের অংশ হবে হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালস। আচ্ছা, পাস্ট কন্ডিশনালস কোনটা মনে রাখবা, এক্ষেত্রে সাবজেক্টের পরে বসবে হচ্ছে উড অথবা কুড প্লাস ভি ওয়ান। ওকে, তার মানে উড কুড ভি ওয়ান। পাস্ট কন্ডিশনালস কোনটা, সাবজেক্টের পরে উড অথবা কুড, এরপরে ভি ওয়ান, এটা হচ্ছে পাস্ট কন্ডিশনালস। আচ্ছা, এর তৃতীয় যে নিয়মটা, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স কেমনে চিনবা, আমরা একটু আগেও দেখছি যে সাবজেক্টের পরে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে তাহলে সেটাকে আমরা মূলত পাস্ট পারফেক্ট টেন্স বলি। তো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরের অংশ হবে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। কন্ডিশনালস, পারফেক্ট কন্ডিশনালস এর স্ট্রাকচার কি, এটা মনে রাখবা যে would have, could have, would have অথবা would have, এরপরে v3 বসবে। ওকে, এই তিনটা নিয়ম মনে রাখতে হবে ইফ দ্বারা, যে ইফ এর পরে প্রেজেন্ট হলে এরপরে ফিউচার হয়, ফিউচার মানে হচ্ছে শেল উইল প্লাস v1। আর ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটা হয় পাস্ট কন্ডিশনালস, মানে হচ্ছে would, could প্লাস v1। আবার ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশ হয় পারফেক্ট কন্ডিশনালস, তার মানে would have, could have, v3 ফর্ম। ওকে, আচ্ছা চলো এটার একটা এক্সাম্পল দেখি। ধরো যে if you write me, if you write me, যদি তুমি আমাকে লেখো, এখানে write me বলতে চিঠি লেখার কথা বোঝাচ্ছে। ওকে, if you write me dash, I dash you, এখানে ধরো রিপ্লে, হ্যাঁ, ভার্ব হিসাবে আসে হচ্ছে রিপ্লে। আবার আরেকটা এক্সাম্পল দেখো, if I knew your number, I dash you, ধরো এখানে আছে হচ্ছে কল। ওকে, লাস্ট ওয়ান নাম্বার 3, আরেকটা এক্সাম্পল যে if I had seen you, I dash you, ধরো এখানেও আছে হচ্ছে কল। এই তিনটা বাক্য খেয়াল করো। নাম্বার 1, ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে লেখো বা চিঠি লেখো, সেক্ষেত্রে আই ড্যাশ ইউ মানে রিপ্লাই, আমি তোমাকে রিপ্লাই করব, রিপ্লাই দিব, তাই তো, এরকম। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার হয়, তাহলে আই উইল অথবা শ্যাল, আই শ্যাল রিপ্লাই ইউ, আই শ্যাল রিপ্লাই ইউ, আমি তোমাকে উত্তর দিব। নাম্বার 2, ইফ আই নিউ ইউর নাম্বার, আমি যদি তোমার নাম্বারটা জানতাম তাহলে কি করতাম, আই কল ইউ, আমি তোমাকে কল করতাম। তার মানে প্রথম অংশ পাস্ট আছে, তাহলে পরের অংশ আই এর সাথে কুড অথবা উড বসবে, তাহলে সি ও ইউ এল ই, কুড কল ইউ, আমি তোমাকে কি করতে পারতাম, কল করতে পারতাম। নাম্বার 3, ইফ আই হ্যাড সিন ইউ, আমি যদি তোমাকে দেখতাম, আমি যদি তোমাকে দেখতাম তাহলে কি করতাম, আমি তোমাকে ডাকতাম, কল মানে ডাকা, আমি তোমাকে ডাকতাম। তার মানে প্রথম অংশ হ্যাড প্লাস ভি3 আছে, পরের অংশে বসবে হচ্ছে
would have প্লাস V3, তার মানে আই এর সাথে ধরো would have বসলো, I would have, কলের V3 হচ্ছে called, I would have called you। এই তিনটা নিয়ম মনে রাখবা। অবশ্যই তোমরা যখন প্যাসেজটা সলভ করতে যাবে দেখবা যে ইফ যুক্ত বাক্যের যে অংশটা থাকবে সেই অংশটা কোন টেন্সে আছে, সেই টেন্সটা দেখে তারপরে তোমাকে পরের অংশটুকু সলভ করতে হবে। ঠিক আছে, খুব সহজ নিয়ম, জাস্ট স্ট্রাকচার গুলো মনে রাখলেই হবে। আমরা এখন পরবর্তী নিয়মে যাব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা আগে যারা 2টা ক্লাস করছো অবশ্যই সেই নোটগুলা করে রাখবা পরীক্ষার আগে। এই নোটগুলা যখন রিভিশন করে তুমি যখন যাবা আশা করি সেখান থেকে তুমি সহজে অ্যান্সার করতে পারবা। চলো পরের নিয়মে যাই। হ্যাড, হ্যাড যদি বাক্যের প্রথমে বসে, হ্যাড যদি বাক্যের প্রথমে বসে তবে সেটা কি অর্থ প্রকাশ করে? যদি অর্থ প্রকাশ করে, যদি অর্থ প্রকাশ করে। ওকে, হ্যাড বাক্যের প্রথমে বসলে যদি অর্থ প্রকাশ করে। এখানে এটার স্ট্রাকচারটা একটু লিখে রাখো যে হ্যাড হচ্ছে বাক্যের প্রথমে আছে, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে V3। এই বিষয়টা মনে রাখবা। কখনো কখনো যে পরের অংশ তোমাকে সলভ করতে দিবে তা না, এখানে হ্যাড এর পরে সাবজেক্ট, এরপরে কিন্তু V3 বসবে। এরপর ধরো অবজেক্ট আছে, এরপরে দুই বাক্যের মাঝে কমা থাকতে পারে, সাবজেক্ট, এরপর হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশন। আচ্ছা, এই কন্ডিশনস আমরা একটু আগেই দেখলাম। পারফেক্ট কন্ডিশনস মানে হচ্ছে would have, হ্যাঁ, would have অথবা would have প্লাস V3। ওকে, এই ফরমেশনে হবে। তাহলে হ্যাড বাক্যের প্রথমে থাকলে পরের অংশে would have বসে। আবার এটাও খেয়াল রাখতে হবে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল ফর্ম হবে। এক্সাম্পল দেখো যে হ্যাড আই, ধরো এখানে আছে ড্যাশ কিং, হ্যাড আই ড্যাশ এ কিং ড্যাশ আই ড্যাশ দা পোর। ওকে, এখানে দুইটা ভার্ব লাগবে। ধরো প্রথমে আছে হচ্ছে টু বি, আবার পরে আছে হচ্ছে ধরো হেল্প। এই দুইটা ভার্ব আছে, তার মানে কোনটা কোথায় বসবে? এখানে কিং হওয়ার কথা বোঝাচ্ছে, মানে যদি আমি রাজা হতাম আমি কি করতাম? গরিবদেরকে সাহায্য করতাম। তার মানে টু বি এর এখানে V3 ফর্ম বসবে। V3 ফর্ম মানে হচ্ছে বিন। তার মানে হ্যাড আই বিন আ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, হেল্পের V3 ফর্ম হচ্ছে হেল্পড, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। ঠিক আছে, হ্যাড এর নিয়মটা বোঝাতে পারছি। একটা একটা করে एग्जांपल দেই, খুব সহজ নিয়ম তো। তারপরে তোমরা যদি না বোঝো আমাকে জানাবা, এটার বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ওকে, হ্যাড এর পরে মনে রাখবা যদি ইফ দ্বারা অবাস্তব কোনো কিছু হওয়া বোঝায়, ইফ দ্বারা, ইফ দ্বারা অবাস্তব, অবাস্তব অথবা কল্পনীয়, কল্পনীয় কিছু হওয়া, কিছু হওয়া বোঝালে, কল্পনীয় কিছু হওয়া বোঝালে কি বসে? এটার স্ট্রাকচারটা লিখে রাখো। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার। এখানে মনে রাখবা সাবজেক্ট যাই হোক না কেন অলওয়েজ ওয়ার বসবে যখন এই ইফ দ্বারা কোনো কিছু হওয়া বোঝাবে, মানে অবাস্তব বা কল্পনীয় কোনো কিছু। এরপর ধরো অবজেক্ট, এরপরে কমা, এরপর হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনালস এর নিয়মটা আমরা একটু আগে দেখলাম যে পাস্ট কন্ডিশনালস মানে হচ্ছে would অথবা could প্লাস V1, এটা হচ্ছে পাস্ট কন্ডিশনালস এর নিয়ম। ওকে, এক্সাম্পল দেখো, if I dash a bird, if I dash a bird, দেখো আমি যদি পাখি হতাম, এটা কি বাস্তব? বাস্তব না, কল্পনীয়, তাই না? তো if I dash a bird, I dash in the sky। দুইটা ভার্ব লাগবে। ধরো প্রথমে আছে হচ্ছে টু বি ভার্ব এবং তারপরে আছে হচ্ছে ফ্লাই, দুইটা ভার্ব আছে। তার মানে এখানে কোনটা কোথায় বসবে? টু বিটা হচ্ছে এখানে হওয়ার ক্ষেত্রে পাখি হতে চাই এরকম বোঝায়, তার মানে টু বি এখানে বসবে। আর পরের অংশ আই ফ্লাই ইন দ্য স্কাই, মানে আমি আকাশে উঠতাম এরকম। তো ইফ আই, টু বি তো আর বসবে না, স্ট্রাকচার কি বলছে যে ওয়ার বসবে, কারণ পাখি হওয়াটা অবাস্তব। আমি যদি বলি ইফ আই ড্যাশ এ বার্ড, তার মানে ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ চাইল্ড, আগে শিশু হওয়াটা অবাস্তব এরকম। তো ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই
ওয়ার অ্যাপার্ট আই, পরের অংশ কি হবে উড কুড বি ওয়ান, তার মানে আই কুড ফ্লাই, যদি আমি পাখি হতাম আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। বুঝাতে পারছি? ইফ থেকে মূলত মানে ইফ রিলেটেড মূলত এই কয়টা নিয়মই আসে। আমরা প্রথম ইফের তিনটা নিয়ম দেখলাম। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার, আবার পাস্ট হলে পাস্ট কন্ডিশনালস, পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনালস, এরকম। আবার দেখলাম যে হ্যাড যদি বাক্যের প্রথমে থাকে তাহলে পরে সাবজেক্টের পরে ভি থ্রি ফ্রেম বসে, আবার পরের অংশ হচ্ছে পারফেক্ট কন্ডিশনালস। আবার যদি ইফ দ্বারা অবাস্তব কোনো কিছু হওয়া বোঝায় সেক্ষেত্রে পরের অংশ হয় পাস্ট কন্ডিশনালস, মানে হচ্ছে উড কুড বি ওয়ান। এই ইফ রিলেটেড এই কয়টা নিয়মই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে আর কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিই, পরবর্তী নিয়মে যাব। মনে রাখবা কোন একটা বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, এলি লেস্ট, আচ্ছা এটা খুব একটা ইন্টারেস্টিং নিয়ম। ধরো এটার একটা সাধারণ অর্থ আমরা বলতে পারি পাছে ভয় হয় এমন, ভয় হয় এমন। ওকে, অনেক সময় অর্থের মিল রাখার জন্য আমরা এটার অর্থটাকে নতুবাও বলতে পারি, নতুবা, নতুবা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। নতুবা এখন এটার মূলত কাজটা কি, কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটা আগে বলি। ধরো তুমি কোন একটা কিছু করতেছো কোন একটা ভয়ে, সেক্ষেত্রে আমরা লেস ব্যবহার করব। ধরো আমি যদি বলি আমরা অনেক পড়ি, হ্যাঁ, বা স্টাডি করি। স্টাডি করি কিসের জন্য? এ প্লাস পাওয়ার জন্য, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, তাই না? কিন্তু এখানে কোনো ভয় কাজ করতেছে না, তার মানে এই জায়গায় লেস্ট ব্যবহার করা যাবে না। ধরো আমি যদি বলি যে আমি অনেক পড়তেছি, লেস্ট ভয়টা কিসে? ফেল করার ভয়ে, তার মানে তুমি যখন কোনো কিছুর ভয়ে কাজ করবা তখন হচ্ছে লেস্ট। এক্সাম্পলটা কেমন হয় দেখো। এক্সাম্পল হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে, সমস্যা নেই। লেস্ট সাধারণত বাক্যের মাঝখানে বসে, লেস্ট, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে শুড। আচ্ছা এখানে বলি সাবজেক্টের পরে শুড দ্বারা কিন্তু উচিত বোঝাবে না, এখানে অলওয়েজ শুড বসবে, তবে কখনো কখনো এখানে মাইটও বসতে পারে, মাইট, এটা আমরা পরে বলতেছি। শুড অথবা মাইট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এই হচ্ছে এটার মূল স্ট্রাকচার। তার মানে লেস যুক্ত বাক্যের প্রথম অংশ যাই হোক না কেন, প্রেজেন্ট অথবা পাস্ট যাই হোক না কেন, আমি অলওয়েজ শুড বসাইতে পারবো, এটা মাথায় রাখবা। লেস্টের পরে সাবজেক্ট, এরপরে অলওয়েজ শুড বসতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মাইট কখন বসবে? যখন প্রথম অংশটা পাস্ট টেন্স হবে। তার মানে আমরা এখানে নোট লিখে রাখি, প্রথম অংশ পাস্ট হলে, প্রথম অংশ পাস্ট হলে। আচ্ছা প্রথম অংশ পাস্ট হলে যে মাইটই বসবে এমন কোনো কথা নাই, তুমি শুড বসাতে পারবা, কিন্তু সেক্ষেত্রে মাইট বসানো যেতে পারে। তার মানে প্রথম অংশ প্রেজেন্ট পাস্ট যাই হোক আমি অলওয়েজ শুড দিতে পারবো, তবে মাইট কখন দিতে পারবো? যখন প্রথম অংশ পাস্ট টেন্স হবে। ওকে, আদারওয়াইজ শুড দিলে ভুল হবে না। এক্সাম্পল দেখো, দ্য বয় স্টাডিড হার্ড লেস্ট হি ইন দ্য এক্সাম। এখানে ধরো ভার্ব হিসাবে আছে হচ্ছে ফেল। ওকে, আরেকটা এক্সাম্পল ধরো যে দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি lest he fall down. ওকে, দুটো বাক্যের মধ্যে খেয়াল করো, প্রথমটা আছে হচ্ছে পাস্ট টেন্সে, দ্য বয় স্টাডিড হার্ড লেস্ট, সে অনেক পড়তো, লেস্ট কিসের ভয়ে? হি শুড ফেল, হি শুড ফেল। ওকে, তো সে পরীক্ষায় ফেল করার ভয়ে সে অনেক পড়তো। এখানে দেখো প্রথম অংশ যেহেতু পাস্ট টেন্স আছে, আমি এখানে শুড এর পরিবর্তে মাইটও ইউজ করতে পারতাম, এখানে দুইটাই দেয়া যেত। ঠিক আছে, দ্য বয় স্টাডিড হার্ড লেস্ট হি মাইট ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করার ভয়ে অনেক পড়তো। আর দুই নাম্বারটা, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, বৃদ্ধ লোকটা ধীরে ধীরে হাঁটে, লেস্ট নতুবা হি শুড ফেল, হি শুড ফল, হি শুড ফল ডাউন, হি শুড ফল ডাউন মানে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে হাঁটে নতুবা সে কি যাবে? পড়ে যাবে বা পড়ে যাওয়ার ভয়ে। দেখো প্রথম অংশ যেহেতু প্রেজেন্ট আছে তাই আমি এখানে কিন্তু শুধুমাত্র শুড ইউজ করতে হবে, এখানে মাইট ইউজ করা যাবে না। কিন্তু প্রথম অংশ পাস্ট টেন্স হলে এখানে মাইট ইউজ করা যেত। ঠিক আছে, এই ছিল তোমাদের রাইট ফর্ম ভার্বের সর্বশেষ নিয়ম।
এই লেসটের নিয়মের মাধ্যমে আমরা মূলত রাইট ফ্রম ভার্বের সম্পূর্ণ ক্লাসটা শেষ করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা, সেই নিয়ে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আর যেটা বলছিলাম যে যারা এসএসসি এইচএসসি ক্যান্ডিডেট আছো, যদি তোমাদের বোর্ড কোশ্চেনে কোনো সমস্যা থাকে বা বোর্ড কোশ্চেন সলভ করে দিলে তোমাদের জন্য সেটা হেল্পফুল হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেই নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর এছাড়া আর কোন টপিকটা তোমাদের এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা দরকার আমাকে জানাও, আমি চেষ্টা করবো সেটা সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।